তেজাস। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতীয় প্রযুক্তির বিস্ময় এই যুদ্ধ বিমান। যে যুদ্ধ বিমান উড়িয়েছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, সেই তেজাস দুবাইয়ের আকাশে ভেঙে পড়ল। আর এই বিপর্যয় একাধিক প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। এই আলোচনায় তারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা, কিন্তু শুরুতে এই বিপর্যয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে। দুবাইয়ের আকাশে ভয়ঙ্কর বিপর্যয়, ভেঙে পড়ল তেজাস, মৃত্যু হলো পাইলটের। দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ, তদন্তে নেমেছে বায়ুসেনা, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 4 দিন আগেই সফল প্রদর্শনী, শেষ দিনে বিপর্যয়টা হলো কিভাবে? তেজাসে জ্বালানি লিকেজ, খারিজ পিআইবি, আর পরদিনই ঘটে গেল এই বিপর্যয়। কিন্তু শুরুতে ওই ছবিটা আপনাদের সামনে রাখবো। তখন স্থানীয় সময় দুপুর 2:10, ভারতীয় সময় 3:45। ঠিক সেই সময়ে একেবারে এয়ার শো চলছিল দুবাইতে, এবং তখনই ভেঙে পড়লো তেজাস। মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ। কি ঘটলো সেই সময় আপনাদের সামনে। প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায় আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন। আমি শুরুতেই তার কাছে আসবো। সচরাচর সুকান্তবাবু, কোনো এয়ার শো যখন হয় বা কোনো প্রদর্শনী যখন হয়, যে ছবিটা আমরা দেখতে অভ্যস্ত হয় ফাইটার জেটের ক্ষেত্রে, যে একেবারে উল্কার গতিতে সেই ফাইটার জেট নেমে আসে, মাটি ছোঁয়ার কয়েক সেকেন্ড আগে একেবারে তারপরে একদম উপরে আকাশের দিকে উড়ে যায়, এই ছবিটা দেখতে আমরা অভ্যস্ত। এক্ষেত্রে গলদটা কোথায় হলো, কি কারণ ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে যার জন্য এই ভয়াবহ বিপর্যয় এবং আমরা পাইলটকেও হারিয়েছি? দেখুন, একটা বিপর্যয়ের ক্ষেত্রে অনেক রকম সমস্যা, বিভিন্ন ধরনের কারণ হতে পারে। সেগুলো আমাদের অ্যাকচুয়ালি পরবর্তীকাল ক্ষেত্রে অ্যানালিসিস করতে হবে। এবং আপনারা শুনে থাকবেন যে ইন্ডিয়ান এয়ারফোর্স অলরেডি কোর্ট অফ এনকোয়ারি ডিক্লেয়ার করেছে। তো কোর্ট অফ এনকোয়ারির মাধ্যমে আমরা সঠিক মূল কারণটা আমরা সেখানে পৌঁছবার চেষ্টা করব। এক্ষেত্রে এফডিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডারের প্যারামিটার্স অ্যানালিসিস করে তখন বোঝা যাবে যে কোন যন্ত্র ওই সময় বিকল হয়েছিল বা আদৌ বিকল হয়েছিল না হিউম্যান এরারের এখানে কোনো রকম পার্ট আছে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে ফ্লাইংয়ের যে অ্যানালিসিস যদি করেন ছবিটাতে, দেখবেন নর্মাল ফ্লাইং একটা ফ্লাইং করে পাইলট, ঠিকই বলেছে, নিচ থেকে উপরের দিকে স্টিপ টেক অফ করে বা উপর থেকে নিচে নামে। কিন্তু এখানে যখন ক্র্যাশটা হয়েছে তখন উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড কিন্তু কন্ট্রোল টোটালি হারিয়ে ফেলেছে। এবার এর পেছনে বিবিধ কারণ হতে পারে, নাম্বার অফ রিস্ক ফ্যাক্টরস এখানে কাজ করে। যদি আমি টেকনিক্যাল অ্যানালিসিস করি, আপনি এরকম হতে পারে যে কন্ট্রোল ফেলিওর হতে পারে, যেখানে র্যাডারের কোনো মুভমেন্ট পাওয়া যাচ্ছিল না। হয়তো র্যাডারের সাথে আপনার যে র্যাডার প্যাডেল তার কোনো লিঙ্কেজ ছিল না, কোনো রকমভাবে ডাইরেকশন তিনি চেঞ্জ করতে পারেননি। অথবা হতে পারে টোটাল হাইড্রোলিক ফেলিওর হয়ে গেলে আপনি এয়ারক্রাফটকে কোনো রকম কন্ট্রোল আমরা করতে পারবো না। টোটালি সমস্ত কন্ট্রোল এত হার্ড হয়ে যাবে, পাইলটের পক্ষে সেই কন্ট্রোল করা মুশকিল। এবার আসছে আমরা সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট। এখানে সবথেকে বড় হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফটে যদি ফ্লেম আউট হয়ে যায়, ফ্লেম আউট মানে টোটালি যদি সাডেন সিজ হয়ে যায়, ইঞ্জিন সিজ হয়ে যায়, তাহলে কিন্তু পাইলটের পক্ষে কোনো রকম সেই ইঞ্জিনকে বা এয়ারক্রাফটকে কন্ট্রোল করা অত্যন্ত মুশকিল। কারণ আপনি জানবেন এটা নর্মাল ফ্লাইং নয়, এটা এয়ার শো। অর্থাৎ এয়ার শো করলে বিভিন্ন ধরনের ম্যানুভারিং আপনি দর্শকদের সামনে আমরা তুলে ধরি। বিগত দিনে অনেক এয়ার শো হয়েছে এবং সব ক্ষেত্রেই দেখবেন যে স্পেশাল ফ্লাইং হয় এটা, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য বিভিন্ন ধরনের ম্যানুভারিং করা হয়। এই মুহূর্তে ম্যানুভারিংয়ের ক্ষেত্রে যদি এই তিনটে অর্থাৎ কন্ট্রোল ফেলিওর অথবা হাইড্রোলিক টোটাল ফেলিওর অথবা ধরুন ফ্লেম আউট অফ ইঞ্জিন যদি হয়ে যায়, পাইলটের পক্ষে তা কন্ট্রোল করা খুবই মুশকিল। আর একটা জিনিস, এখানে একটা বিরাট ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ পাইলটের জীবন গেছে। আমাদের দেশে একটা পাইলটের জীবন যাওয়া মানে আমাদের অনেক ক্ষতি।
আমাদের অনেক আমরা সত্যি সেটব্যাক একটা পাইলট চলে গেলে। সেই ক্ষেত্রে মনে রাখবেন যে পাইলট এখানে কিন্তু ইজেক্ট আউট করতে পারেনি, সেই ডিস্টেন্স বা সেই অল্টিটিউড বা সেই হাইট সে পায়নি যেখান থেকে ও সাডেন এখান থেকে ইজেক্ট আউট করবে। তার মানে তার ক্ষেত্রে যখন এই অ্যাক্সিডেন্টের সিচুয়েশনটা এসেছিল তার কাছে হঠাৎ মানে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড তাকে কিছু করতে হতো, তিনি বুঝতেই পারেননি যে এরকম একটা সিচুয়েশন আসবে। তাই জন্য এটা এফডিআর অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে সঠিক কি কারণ। তবে আমার যা পূর্ব অভিজ্ঞতা তা থেকে আমার মনে হয় যে 3 ধরনের কারণ যেগুলো আমি বর্ণনা করলাম, অর্থাৎ কন্ট্রোল ফেলিওর হতে পারে, হাইড্রোলিক ফেলিওর হতে পারে, বা ফ্লেম আউট অফ ইঞ্জিন সাডেন হতে পারে, এইগুলো কিন্তু ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। একেবারে এবার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তদন্তে নিঃসন্দেহে উঠে আসবে যে ঠিক কি কারণে এই বিপর্যয়। আমরা 6টা অ্যাঙ্গেল থেকে আপনাদের সামনে তুলে ধরছি একেবারে ঘটনার মুহূর্ত। দুবাইয়ের আকাশে এয়ার শো চলছে এবং এই এয়ার শো 5 দিন ধরে চলছিল, আজকে ছিল তার শেষ দিন এবং শেষ দিনে এই বিপর্যয় ঘটলো। বিভিন্ন জায়গা থেকে এই দুর্ঘটনার মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। ঠিক 1 বছর আগে এই তেজাস ভেঙে পড়েছিল রাজস্থানের জয়সলমীরে ভেঙে পড়েছিল তেজাস। এটা ছিল গত বছর মানে 2024 সালের মার্চ মাস যেখানে তেজাস ভেঙে পড়েছিল এবং আজকে দেখা যাচ্ছে সেই ফাইটার জেট ভেঙে পড়লো দুবাইয়ের আকাশে এবং তাতে মৃত্যু হলো পাইলটের। দুটো ছবি 1 বছরের ব্যবধানে, দুটো বিপর্যয়। এটা মাথায় রাখতে হবে যে তেজাসের যে 23 বছরের ইতিহাস তার মধ্যে জয়সলমীরের ঘটনা ছিল প্রথম, যেখানে প্রথমবার ক্র্যাশ করেছিল তেজাস। আর আজকে যে ক্র্যাশ করলো অর্থাৎ দ্বিতীয় ক্র্যাশ, সেখানে কিন্তু মৃত্যু হলো পাইলটের। এবার এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে যেটা নিয়ে আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসব। জয়সলমীরের ক্ষেত্রে যেটা দেখা গেছিল যে ইজেক্ট আউট করতে পেরেছিলেন পাইলট নিজেকে, এই ক্ষেত্রে কেন পাইলট নিজেকে ইজেক্ট আউট করতে পারলেন না? নাকি আপনার কোনো বিশেষ কারণ থাকতে পারে বলে মনে হচ্ছে যে পাইলট ইজেক্ট আউট করলেন না? দেখুন, এটি একটি সুপারসনিক 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। পৃথিবীর খুব কম দেশের কাছে এই টেকনোলজি আছে, হাতে গোনা দেশ, 3-4টে দেশের কাছে আছে, ভারত তার মধ্যে একটি অন্যতম দেশ। এইবার এই মুহূর্তে কি হলো, কেন হলো, এটা ইটস টু আর্লি, এখন সময় না, মানে আমরা কেউই পারবো না এটা বলতে, এটার জন্য সময় লাগবে, অনেক রিসার্চ হবে, তারপরে জানা যাবে। আমি একটু অন্যভাবে বলি, এই তেজাস এয়ারক্রাফটটি আমাদের এই এয়ার শো আগেও বহুবার কিন্তু এয়ার শোতে পার্টিসিপেট করেছে। প্রথম এয়ার শোতে পার্টিসিপেট করে 10 বছর আগে বেহরাইন, এবং গত 20 বছরে এটা সেকেন্ড এর অ্যাক্সিডেন্ট বলুন বা সেকেন্ড ক্র্যাশ। আমাদের সময় যখন আমরা সার্ভিসে ছিলাম তখন এত অত্যাধুনিক ভারত তো বানায়নি এবং ভারতের কাছে কেনবারও পয়সা ছিল না অন্য দেশ থেকে। আমাদের সময় যে সমস্ত পাইলটরা আকাশে যেগুলো নিয়ে উঠতো সেগুলো রেগুলার ক্র্যাশ হতো, সে নিয়ে অনেক সিনেমাও হয়েছে এবং সেই তাদের ফ্লাইং কফিন বলা হতো। এবং সেইখানে এই তেজসের সেফটি রেকর্ড খুব হাই, এটি পৃথিবীর একটি অত্যাধুনিক। এইবার আসি যে কেন হলো। এই এয়ার শোতে অ্যাক্সিডেন্ট নতুন না, আমাদের খালি একলা হয়নি। আপনি যদি দেখেন F-16 অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যদি দেখেন সুখয় অ্যাক্সিডেন্ট হয়েছে, সারা পৃথিবীর বড় বড় দেশের এয়ারক্রাফটে এয়ার শোতে ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়, এটা একদম আনকরা না। এবার একটা বেহরাইন বলছি আমি, 2002 সালে ইউক্রেনে একটি অ্যাক্সিডেন্ট হয় যাতে দর্শকদের মধ্যে গিয়ে এয়ারক্রাফটটি পড়ে, সুখয় এয়ারক্রাফট ছিল, এবং 70 জন মারা যান, 500 জন আহত হয়। এখানে আমাদের একজন পাইলট আমরা হারিয়েছি, বাট বাকি সবাই সেফ আছেন। এবং এইটার মানে না, যারা এয়ারক্রাফট বিষয়ে বোঝেন, এই অ্যাক্সিডেন্ট মানে না যে ভারতের নাক কেটে গেল। আমি দেখছি সমাজ মাধ্যমে অনেক লোক উল্লাস করছে, অনেক দেশ। এবার কি হয়, আপনি যদি দেখেন হাতে গোনা দেশ, আমেরিকা, রাশিয়া, চায়না, যাদের কাছে 5th জেনারেশন 4.5 জেনারেশন আছে, হাতে গোনা 4-5টা কোম্পানি আছে, যেমন ড্যাসল্ট, যেমন আপনার বোয়িং, যেমন ইউরোফাইটার, এরা বানায়, যেমন সুখয়, এরা এই লেভেলের এয়ারক্রাফট বানাতে পারে, যেগুলো মানে এয়ার সুপারিটি এয়ারক্রাফট বলতে পারে। এবার এদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, এবং এক্ষুনি আমি বলছি না পাইলটের ত্রুটি হতে পারে,
যান্ত্রিক ত্রুটি হতে পারে, স্যাবোটাজও হতে পারে, যে কোনো একটা হতে পারে। এটা ইজ টু আর্লি, আমি কেন কেউই বলতে পারবে না পৃথিবীর এই মুহূর্তে। কিন্তু এটা মানে না যে ভারত মানে ভারতের কোনো একটা বিশাল ব্যাপার হলো, কারণ এই জাহাজগুলো বিক্রি মানে এই তেজাস গত বছর এই সময় অগস্ট মাসে ফ্রান্স এয়ারফোর্স হেড, চিফ অফ এয়ার স্টাফ ফ্রান্স আর জার্মানির এই তেজাস চালিয়ে বলেছেন যে দুর্দান্ত এয়ারক্রাফট। তারপরে জানেন আমাদের অনেকগুলো দেশ ইন্টারেস্ট দেখিয়েছে এটা কিনবে, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন্স, অনেকগুলো দেশ, কারণ তাদের কাছে টেকনোলজি নেই। তারা ভারত যেমন 20 বছর আগে যেরকম ছিল সেরকম জায়গায়, এবার ভারত চেষ্টা করছে যে অন্যদের দেশের এয়ারক্রাফট কিনবো যতদিন নিজেরটা না ভালো হচ্ছে, এবং নিজেরটাও ব্যবহার করছে। গত 10 বছর ধরে তো তেজাস ব্যবহার হচ্ছে, ডিপ্লয় হচ্ছে, এবং শত্রু দেশগুলো ভয়ে মুখ শুকিয়ে যায় তেজাস দেখলে। এবার হচ্ছে কি যে তারা উল্লাস করছে, কিছু দেশের মানুষও হয়তো উল্লাস করছে, আনন্দ হচ্ছে তাদের, সেটা হতেই পারে, সেটা রাজনৈতিক ব্যাপার। কিন্তু এইটা মানে না যে ভারত পিছিয়ে যাবে, কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা একটা স্যাটেলাইট লঞ্চ করেছিলাম, সেটা ফেল হয়। আমরা চাঁদের দক্ষিণ মেরুতে যাব বলেছিলাম, এবং সেই সময় দেখেছিলাম ইসরোর চেয়ারম্যান কাঁদছেন, প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছেন। এবার এই বছর আমরা দেখলাম সাকসেসফুল হলাম, আমরা আবার ঘুরে দাঁড়াবো, আবার সাকসেসফুল হবো, সারা পৃথিবীকে তেজাস বিক্রি করব, যেমন করে রাফায়েল বিক্রি করে ফ্রান্স, যেমন করে F-35 বিক্রি করে আমেরিকা, যেমন করে সুখয় বিক্রি করে রাশিয়া। আমরা সেই লিগে চলে এসেছি প্রথম 3-4টে দেশের মধ্যে। দুঃখের ব্যাপার, বাট এই মুহূর্তে তার বেশি কিছু না। বেশ, আমি এইখানে একটা দর্শকদের ছবি দেখাতে চাইবো, একটা ফ্যাক্ট চেকের ছবি। একটা সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছিল এই বলে যে এই তেজাস থেকে জ্বালানি লিকেজ হচ্ছে। গতকাল পিআইবির তরফে সেটাকে ফ্যাক্ট চেক করে ফেক বলা হয়। দুবাইয়ে এয়ার শো চলাকালীন তেজাস থেকে তেল লিকেজের যে অভিযোগ, এবং সেই অভিযোগে পরপর পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়। তেজাস ভেঙে পড়ার আগে তেল লিকেজের যে পোস্ট, সেই পোস্টে বলা হয় যে তেল ধরে রাখতে পারে না যুদ্ধ বিমান, এটা বিশ্বের কাছে লজ্জা, এই অভিযোগ করে পোস্ট করা হয়েছিল। পিআইবি ফ্যাক্ট চেক করে বলে যে এই দাবি সম্পূর্ণ মিথ্যে। ড্রেনেজ প্রসেসের জন্য বেরোচ্ছিল তরল জাতীয় পদার্থ, এটা প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির তরফে বলা হয়। কোনো যান্ত্রিক ত্রুটি নয় বলে দাবি করেছিল পিআইবি। যে তরল পদার্থটি দেখা গেছে তা কোনো কারিগরি ত্রুটি নয়, একটি নিয়মিত নিষ্কাশন প্রক্রিয়ার অংশ ছিল বলে পিআইবির তরফে দাবি করা হয়। আমি এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের সঙ্গে। ব্রিগেডিয়ার সান্যাল, আমি যে জায়গাটা একেবারে ব্রিগেডিয়ার দাস বলছিলেন, আমি সেই জায়গার অংশ ধরে আসতে চাইবো। সেটা হচ্ছে MiG-21-এর তো একটা অপবাদ কার্যত জুড়ে গিয়েছিল, যেটা ফ্লাইং কফিন। সেই অপবাদটা ঘোচাবে এই বা তেজাস, এইটা একটা মনে করা হচ্ছিল, কিন্তু 1 বছরের মধ্যে পরপর দুটো বিপর্যয়। ঠিক কি কারণ ঘটে থাকতে পারে বলে আপনার অভিজ্ঞতা বলছে? না, তেজাস এয়ারক্রাফট জবে থেকে ইন্ডাকশন হয়েছে প্রায় 10 বছর হয়েছে, অ্যাক্সিডেন্টস এর খুব কম আছে। লাস্ট অ্যাক্সিডেন্ট বোধহয় হয়েছে 2014-এ অ্যাক্সিডেন্ট হয়েছে। 24-এ জয়সলমেরে হয়েছিল গত বছর। হ্যাঁ, 24-এ লাস্ট ক্র্যাশ হয়েছিল জয়সলমেরে ইন 2024। তেজাস হচ্ছে একটা খুব রিলায়েবল এয়ারক্রাফট, আর এটা ইন্ডিয়ান এয়ারফোর্সে সার্ভিসে অলরেডি আছে। ইন্ডিয়ান এয়ারফোর্স রিসেন্টলি অর্ডার প্লেস করেছে, ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান নেভি অর্ডার প্লেস করেছে প্রায় 85 জাহাজের জন্য। তো ওটা এখন HAL বলেছে যে 2036 পর্যন্ত পুরো ডেলিভারি করে দেবে। এয়ার শোজ ইন্টারন্যাশনালি অনেক জায়গায় হতে থাকে, ইন্ডিয়াও এয়ার শো হোস্ট করিয়েছে। কোনো জায়গায় এয়ার শোয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, আর এই যে এয়ারক্রাফটটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এ অলরেডি দুবাই এয়ার শোয়ে পার্টিসিপেট করেছে, অনেক নিজের ক্যাপাবিলিটিস দেখিয়েছে, যে ক্ষমতা কী আছে এটা দেখিয়েছে। আর আজকে ছিল লাস্ট ডে, আর লাস্ট ইভেন্ট, যেখানে ও একটা লো রুল লুপ অ্যান্ড রোল অ্যাটেম্প্ট করছিল। আর যেহেতু প্লেনটা খুব লো লেভেলে ছিল, পাইলট হয়তো এয়ারক্রাফটকে সামলাতে পারেনি। যদি এয়ারক্রাফটটা আরও যদি উঁচুতে থাকতো, তাহলে ও নোজটাকে লিফট করে প্লেনটাকে সেফলি নিয়ে যেতে পারতো। কিন্তু প্লেন যেহেতু খুব লো লেভেলে ছিল, ওটা
সামলাতে পারিনি আর ওই প্লেনটা ক্র্যাশ হয়ে গেছে। এটা সব থেকে বড় প্রশ্ন, এই যে 5 দিন ধরে প্রদর্শনী চলছিল, মানে এয়ার শো চলছিল, 16 তারিখ অত্যন্ত সাফল্যের সঙ্গে এই তেজাস সেখানে এয়ার শোতে পার্টিসিপেট করেছে। শেষ দিনে কি এমন হলো যার জন্য এই ভয়াবহ বিপর্যয় এবং পাইলটের মৃত্যু হলো? দেখুন, ভারতীয় প্রযুক্তিতে তৈরি শুধু নয়, এই তেজাসকে 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধ ঘন্টা ধরে উড়িয়েছিলেন এবং তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি কোনো ফাইটার জেট উড়িয়েছেন। আমি বলছি প্রদীপদা, এই আত্মনির্ভর ভারতের অন্যতম বড় বিজ্ঞাপন হচ্ছে তেজাস। আজকের ঘটনা সেই বিজ্ঞাপনে কত বড় ধাক্কা বলে মনে হচ্ছে আপনার? প্রথমেই বলি, এটা ঘটনা নয়, দুর্ঘটনা। ফলে এতক্ষণ যারা ফ্লাইংয়ের সঙ্গে যুক্ত যারা সিনিয়র মানুষ, ওনারা বললেন যে এটা একটা দুর্ঘটনা এবং এটা নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। ডোমেস্টিক পলিটিক্স, আভ্যন্তরীণ রাজনীতি এটা নিয়ে না করাই ভালো। দুর্ঘটনা ঠিক আছে, এটা দুর্ঘটনা, কিন্তু এই যে এটা আমাদের চিন্তার কারণ, পরপর 2 বছর এই দুর্ঘটনা ঘটলো। ফলে সেখানে রক্ষণাবেক্ষণ আরও বেশি করে, তেজসকে আরও বেশি করে আমাদের রক্ষা করতে হবে। এটা একটা ব্র্যান্ড, যেমন ব্র্যান্ড মোদি সেরকম ব্র্যান্ড ইন্ডিয়া, সেরকম ব্র্যান্ড তেজাস। ফলে এই ব্র্যান্ডটাকে রক্ষা করতে গেলে তার ন্যূনতম এখানে যদি গাফিলতি হয়, তাহলে আমাদের দেখতে হবে যে যারা আমাদের থেকে তেজস কিনতে এত লাইন দিয়ে আছে, তারা কিন্তু আজকে আবার দুবার ভেবে নেবে যে এটা কি কিনবো। দুবাইয়ে এয়ার শো চলাকালীন তেজাস থেকে তেল লিকের অভিযোগে পরপর পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। দুবাইয়ে এয়ার শো 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চলেছে, তার মাঝেই এই পরপর পোস্টগুলো করা হয়। তেজাস ভেঙে পড়ার আগে তেল লিক করার পোস্ট, একটি যুদ্ধ বিমান, যেখানে বলা হচ্ছে যে একটি যুদ্ধ বিমান নিজের তেল ধরে রাখতে পারে না, বিশ্বের কাছে এটা লজ্জা, এই অভিযোগে পোস্ট করা হয়। এক নয়, একাধিক পোস্ট করা হয়েছিল। খেয়াল করবেন, এই পোস্টটা করা হচ্ছে যখন এয়ার শো চলছে 17 থেকে 21 নভেম্বর, তার মধ্যে পরপর এই পোস্টগুলো আসছে। পিআইবির তরফে এই পোস্টকে ভুয়ো এবং মিথ্যে বলে দাবি করা হয় ফ্যাক্ট চেক করে। বলা হয় যে তরল জাতীয় পদার্থ, এইটা প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হয় কোনো যান্ত্রিক ত্রুটি নয় বলে দাবি করে পিআইবি। বলা হয় আরও ব্যাখ্যা করে, যে তরল পদার্থটি দেখা গেছে সেটি কোনো কারিগরি ত্রুটি নয়, একটি নিয়মিত নিষ্কাশন প্রক্রিয়ার অংশ ছিল। যাচাই না করা বা বিভ্রান্তিকর দাবি শেয়ার করা থেকে বিরত থাকুন। তথ্য প্রচারের আগে সর্বদা তথ্য যাচাই করুন, এইটা পিআইবির ফ্যাক্ট চেকের পোস্টে বলা হয়েছিল, আগের সমস্ত পোস্টকে একেবারে ভুয়ো এবং মিথ্যে দাবি করে। আমি এইখানে অঙ্কন দত্তর কাছে আসতে চাইবো। এইটা তো হচ্ছে যেটা বিরোধীদের একটা অংশের তরফে অভিযোগটা করা হচ্ছে যে ফ্যাক্ট চেকের নামে ফ্যাক্ট সাপ্রেস করা হয়েছে। যেদিন পিআইবি গোটাটাকে ভুয়ো বলে দাবি করছে, 24 ঘন্টার মধ্যে ভয়াবহ বিপর্যয় ঘটছে, একজন পাইলট যিনি চালাচ্ছিলেন এই তেজাসকে, ওড়াচ্ছিলেন, তার মৃত্যু ঘটছে। অর্থাৎ ত্রুটি ছিল, সেই ত্রুটিকে জাস্ট চেপে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। অঙ্কন, না না, এতক্ষণ অবধি তো আমরা 4 জন বিশেষজ্ঞর মতামত শুনলাম, কিন্তু 4 জন বিশেষজ্ঞ দেখবেন তারা সম্ভাবনার কথা বলছে, তারা বলছে কিভাবে দুর্ঘটনা ঘটতে পারত এবং কি মানে দুর্ঘটনার পেছনে কি কি নেপথ্যে কারণ থাকতে পারত। কিন্তু এরপর যখন আপনি বিরোধীদের দেখবেন, বিজেপি বিরোধীদের, তারা ইতিমধ্যে আপনার শোয়ে এই টেবিলে বসে তারা কারণ জেনে যাবে এর পেছনে মোদি দায়ী। তাদের কারণটা কিন্তু তাদের জন্য কোনো তদন্ত লাগবে না, কিচ্ছু লাগবে না। এবার যদি তেজস এতটাই খারাপ, একটু পর থেকে প্রমাণ শুরু মানে চেষ্টা করা হবে, তেজসের রক্ষণাবেক্ষণ যদি এতই খারাপ হতো, এই বছর শুধুমাত্র এই বছর ইউরোপের 6টা দেশ থেকে প্রপোজাল আসতো যে আমাদেরকে তেজস বিক্রি করুন। জার্মানি, ইটালি, ফ্রান্স, তারপর স্পেন থেকে শুরু করে পর্তুগাল, সবাই 35টা দেশ তেজস কিনতে চেয়েছে। আচ্ছা আপনি বলুন তো, এর আগে এয়ার শোতে কখনো কি কোনো দুর্ঘটনা ঘটেনি? ঘটেছে। F-35 টোটাল 13টা দুর্ঘটনা ঘটেছে, মানে যেটাকে পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বাধুনিক বলা হয়, সেখানেও এয়ার শোতে ঘটেছে। একটা দুর্ঘটনা, সেটার পেছনে আপনি যে ফ্যাক্ট চেকের কথাটা বলছেন, ফ্যাক্ট চেক এবং 24 ঘন্টার মধ্যে বিপর্যয় ঘটে যাওয়া, এটা জাস্ট সমাপতন বলছো তুমি। এই যে ফ্যাক্ট চেক পিআইবি করেছে, এই প্রচারটা শুরু হয়েছে কবে থেকে? এই প্রচারটা প্রথম শুরু করেছে দেখুন পাকিস্তান। কবে থেকে শুরু করেছে? 12ই নভেম্বর থেকে শুরু করেছে, যাতে ভারতকে নামানো যায়। এবার বিরোধীদের কি? বিরোধীদের ভারতের ন্যারেটিভ, ভারতের বিজ্ঞানী, ভারতের সমস্ত ইঞ্জিনিয়ার, ভারতের বিশেষজ্ঞ, এদের মতামত নয়, এদেরকে পছন্দ হবে বিজেপি বিরোধিতা করতে হবে। তো চলো পাকিস্তান কি বলছে, পাকিস্তানের ন্যারেটিভটাকে এরা চালাতে শুরু করে। সমস্যাটা এখানেই। এর আগেও দুর্ঘটনা ঘটেছে, এর পরেও দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একটা অনুসন্ধান হবে, যেটা কোর্ট অফ ইনকোয়ারি অলরেডি বলা হয়েছে। কিন্তু তেজসের সাকসেস রেট এবং মানে সেফটি রেট পৃথিবীর মধ্যে হাইয়েস্ট।
এটাও কিন্তু যেটা বলা হলো ঠিকই 23 বছরে প্রথম দুর্ঘটনা যেটা ঘটেছিল ক্র্যাশ করে যাওয়া, সেটা গত বছর ঘটেছিল। কিন্তু আমি একেবারে সরাসরি বিরোধীদের দিকে যেহেতু অভিযোগ, বিরোধী দলের মুখপাত্র মধুজা সেন রায়ের কাছে আমি আসতে চাইবো। একেবারে সরাসরি মোদি বিরোধিতায় নেমে গেছে বিরোধীরা, আমার মানে বিশেষ করে এই কারণে এই তেজস প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী উড়িয়েছিলেন। তো দুঃখজনক ঘটনার মধ্যে দাঁড়িয়েও আমার একটু হাসি পেল, মনে পড়লো কত আসন, কত বসন, কত রঙিন ভাষায় ভাষণ। ভাষণ তো হচ্ছে, খুব ভালো কথা। দেখুন, আমাদের রাজনীতিতে আজকে রাজনীতির কালচারটা বদলেছে, তো আমরা সাধারণভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি না, অথচ আলোচনা এগুলো নিয়েই তো হওয়া উচিত। একটু অন্য বিষয়ে একটু দেখি আমরা। আমি বলবো যে শুধুমাত্র একজন পাইলটের মৃত্যু মানে কিন্তু শুধুমাত্র একজন পাইলটের মৃত্যু নয়। একজন ফাইটার প্লেনের পাইলটকে তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় বলুন তো? আমার আপনার ট্যাক্সের টাকা থেকেই খরচ হয়। ফলে সেখানে দাঁড়িয়ে একটাও অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই দিকেই আমার মনে হয় লক্ষ্য থাকা উচিত। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে হ্যাল এটা তৈরি করছে, এবং এই হ্যাল তো আগেও তৈরি করেছে, ৬২,০০০ কোটি টাকার চুক্তি হয়েছে হ্যালের সাথে লাস্ট অগাস্টে, এবং এই হ্যাল তো আগেও তৈরি করেছে। তখন হ্যালের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? বায়ুসেনার, মূলত বায়ুসেনার অভিযোগ ছিল যে হ্যাল দেরি করে হচ্ছে যে দিচ্ছে, এবং প্রযুক্তি আরেকটু উন্নত হতে পারত। যাই হোক, সেসব প্রযুক্তিগত এবার একটু উন্নতি হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে আমরা শুনছি মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, দেখুন আমার এটাতে কোনো আপত্তি নেই। জ্ঞান টেকনোলজি যেখানেরটা বেটার হবে সেটার থেকে আমাদের নিতে হবে, কিন্তু অবশ্যই চেষ্টা থাকতে হবে যে আমাদের দেশে যাতে সেই টেকনোলজি আমরা নিজেরা ইনভেন্ট করতে পারি, তার জন্য পড়াশোনা, তার জন্য রিসার্চ তৈরি করতে হবে। আমাদের সবার কাছে গর্বের, আমি বলছি আত্মনির্ভর ভারত যদি হয়, মেক ইন ইন্ডিয়া যদি হয়, ভারতবাসী হিসেবে আমাদের সকলের গর্ব করা উচিত সেটা নিয়ে। কিন্তু মেক ইন ইন্ডিয়ার ভেতরটা কি আসলে? এইটার ভেতরে এই যে মেক ইন ইন্ডিয়ার বিজ্ঞাপন করা হচ্ছে, আসলে ইঞ্জিনটা কার তৈরি? ইঞ্জিনের জন্য তো আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে ১১৩টা ইঞ্জিন কেনার জন্য। এই F404 ইঞ্জিন ১১৩টা ইঞ্জিন কেনার জন্য ১ বিলিয়নের চুক্তি হয়েছে আমেরিকার সাথে। অস্বীকার করতে পারবে? তাহলে মেক ইন ইন্ডিয়ার এই মানে বাড়তি খোলসটুকু লাগিয়ে তো কোনো লাভ নেই আসলে। এই মেক ইন ইন্ডিয়ার পেছনে যত টাকা খরচ করছেন তার থেকে বরঞ্চ আরেকটু বেটার যত্ন, আরেকটু মানে প্রশিক্ষণ, আরেকটু কৌশলগত আরও যা যা ডেভেলপমেন্ট করা যেত এই প্রশ্নে, সেটা করলে আরেকটু কাজের কাজ হতো। আজকে হয়তো বা আমাদের এটা দেখতে হতো না। তুমি বলছিলে না শুভ্র, ফ্যাক্ট সাপ্রেস করা হয়েছে কি হয়নি? দেখো মানে ফ্যাক্ট সাপ্রেস করার প্রশ্নে দাঁড়িয়ে আমাদের কেন্দ্রের সরকার কিন্তু এ প্রশ্নে একদম মানে সিদ্ধহস্ত, এ আমরা প্রত্যেকে আজকে জেনে গেছি। অঙ্কন বলছিল বলার সময়, অঙ্কন বলছিল যে বিরোধীদের মুখে হাসি, বিরোধীদের কোনো প্রমাণ লাগে না। কোনো প্রমাণ টমান তো ওদের ক্ষেত্রেও লাগে না, যখন আকলাককে পিটিয়ে মারে ওরাও কোনো প্রমাণের ধার ধারে না। কিন্তু আমরা এখন পর্যন্ত, আমি যে কথা বললাম, নিঃসন্দেহে আমি বলছি এই অভিযোগগুলোর উত্তর অঙ্কন দেবে, কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো, আমি বারবার বলছি যে ফাইটার জেটে প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী উড়িয়েছিলেন সেটা ছিল ২৫শে নভেম্বর ২০২৩। তেজসে উঠেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মনির্ভর ভারত এবং প্রতিরক্ষায় মেক ইন ইন্ডিয়ার প্রমাণ হচ্ছে তেজস। ২০২৩ সালে পোস্ট করেছিলেন এস জয়শঙ্কর। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কোনো ফাইটার জেট উড়িয়েছিলেন। এই পোস্ট করেছিলেন এই ছবি দিয়ে এস জয়শঙ্কর। বলে এইখানে প্রশ্ন হচ্ছে, যেখানে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কোনো ফাইটার জেট ওড়াচ্ছেন নরেন্দ্র মোদী, স্বাভাবিকভাবে তাকে ঘিরে উৎসাহ, তাকে ঘিরে বিশ্ববাজারে চাহিদা অনেক গুণ বাড়বে, এটা খুব স্বাভাবিক। বিশেষ করে সেইটা যখন মেক ইন ইন্ডিয়ার অন্যতম বড় বিজ্ঞাপন। আমি বারে বারে বলছি, সেই বিজ্ঞাপনের মাঝে আজকের ঘটনা সেইটা কত বড় দাগ তৈরি করলো, কি দেবনারায়ণ সরকার কি মনে করছে? নাকি নিছক দুর্ঘটনা যে কোনো জায়গায় হতেই পারে? আমি একটা কথা আগেই বলে নিই, মধুজা যেটা বললো, পাইলট যে মারা গেছে তার উদ্দেশ্যে বলে একটা বিখ্যাত উক্তি আছে, লাভ ফর কান্ট্রি ইজ টু রাইজ অ্যাবভ আই অ্যাম। দেশকে ভালোবাসা হলো নিজের থেকেও উপরে ওঠা, অর্থাৎ নিজেকে আত্মোৎসর্গ করা। যে মারা গেল তার আমি স্যালুট করছি, স্যার আত্মবলিদান, সে বলিদান করার জন্যই গেছে। একটু আগে দেবাশিসবাবু বলেছেন সে জীবনটা হাতে নিয়েই গেছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দু একটা কথা আমি বলছি। আমার প্রশ্ন হচ্ছে, ঠিকই আমরা আমাদের আত্মগর্ব, আমরা মেক ইন ইন্ডিয়া আমরা নিজেরা করছি এবং বেশ কিছু দরও আমরা পেয়েছি। আজকে কি হলো? একটু আগে অঙ্কন বলল ৩৫টি দেশ তেজস কিনতে চেয়েছে, এখন কি হবে? এই যে দুর্ঘটনা ঘটলো, আমার প্রশ্ন হচ্ছে সত্যিই কি আমরা কিনতে পেরেছি? এই টেকনোলজি কি সম্পূর্ণ আমাদের না বাইরের থেকে আমদানি? দেখতে হবে। একটু আগে আহমেদাবাদে প্রায় ২০০-র বেশি মারা গেল,
তার জন্য কোত্থেকে, সেটা আমাদের তৈরি না, অন্য জায়গা থেকে একটা আমরা অ্যামালগামেশন করি। এই সেটা বোয়িং ছিল, সেটা তো আমরা করিনি, আমরা কিনেছি। সুতরাং দুর্ঘটনা মানে কি, যত সময় পর্যন্ত আমরা মেক ইন ইন্ডিয়া সম্পূর্ণভাবে নিজেরা এটা করতে পারবো, ভালো করে যাচাই না করে শুধু গর্ব বললে হবে না। মোদি সব কিছু তো আজকে কি হলো, 35টা দেশ কিনতে চেয়েছে। আজকে একটু আগে কদিন আগে বলা হচ্ছে তার লুপহোলসগুলো ধরেছে, সেটা নিয়ে ক্রিটিসাইজ করেছে, সঙ্গে সঙ্গে এই মাত্র হলো। এখন কি বলবো? না সেটা তো পিআইবি বলছে এটা ভুয়ো প্রচার করা হচ্ছে, আগে ফ্যাক্ট চেক করুন তারপর প্রচার করুন। তার মানেটা কি? মানে আপনি মনে করছেন ত্রুটি ছিল? না, ত্রুটি না থাকলে দেখা হবে নিশ্চয়ই। আজকে যে জিনিসটা আজকে কেনার জন্য 35টি দেশ আজকে তাদের জন্য আগ্রহ প্রকাশ করেছে, সেলের শেয়ার বেড়েছে 4% এবং আরও বাড়ার কথা ছিল। আজকে শেয়ার কোথায় নেমে যায়? আগামী দিন দেখুন শেয়ার প্রায় 60% নেমে যায়। সুতরাং আমাদের এই গর্বটা করতে গেলে লুপহোলসগুলো আগে দেখতে হবে। প্রকৃত টেকনোলজি আমরা নিঃসন্দেহে অঙ্কন তার উত্তর দেবে, কিন্তু তার আগে আরো কিছু ছবি এই দুর্ঘটনার মুহূর্তের সামনে এসেছে, আমি এইগুলো পরপর আপনাদের সামনে রাখবো। স্থানীয় সময় 2:10, ভারতীয় সময় 3:45 দেখতে পাচ্ছেন। তারপর ফাইটার জেট একেবারে মাটি স্পর্শ করলো, তারপর বেশ কিছুটা যাওয়ার পর সেখানে বিরাট বিস্ফোরণ। এই বিস্ফোরণ যাতে মৃত্যু হয়েছে পাইলটের। Live crash. Shit, man. Aircraft crash. Live crash. আমি আরেকবার সুকান্ত বাবুর কাছে আসতে চাই। সুকান্ত বাবু, ঠিক কি মনে হচ্ছে, সত্যি কি যেটা ফ্যাক্ট চেক করে গোটাটা ভুয়ো এবং অপপ্রচার বলে পিআইবি তরফে দাবি করা হয়েছিল, আপনার কি মনে হচ্ছে যে আরেকটু সতর্ক যদি হওয়া যেত? আমরা জানি না যে এই ঘটনার সঙ্গে যে দাবি সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছিল কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু আরেকটু সতর্ক হওয়া যেত বলে আপনি কি মনে করেন, নাকি আপনার অন্য কোনো ব্যাখ্যা আছে? দেখুন, যে কোনো ক্র্যাশ, আমরা এয়ারফোর্সে আমরা এতদিন ছিলাম, আমি অ্যাজ এ ফ্লাইংও করতাম। আমি যে কোনো ক্র্যাশ দুটো ভাবে আমরা এটাকে অ্যানালাইসিস করি। এক হচ্ছে হিউম্যান এরার হয়, আর একটা হচ্ছে টেকনিক্যাল এরার হয়। এটা আমাদের দিক দিয়ে চিন্তা ভাবনা। তো হিউম্যান এরার বুঝতে পারছেন, পাইলট ওই পজিশনে কি করা উচিত ছিল, হয়তো অল্টিটিউড বা হাইট তার গ্রাউন্ড লেভেল থেকে এত কম ছিল, সেই জায়গায় সে নোজ আপ করে স্টিপ টেক আপ না করে যদি সে ডাইভ কন্ডিশনে আরও নিচের দিকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আরও বিপজ্জনক। তো হিউম্যান এরার ব্যাপারে আমি সেটা অ্যানালিসিস হবে, কিন্তু আমি যদি দেখি যে এফডিআর থেকে আমরা ফ্লাইট ডাটা রেকর্ডার থেকে অ্যানালিসিস করি, যদি দেখি যে কোনো রকম সমস্যা আমাদের কোনো যন্ত্রে হয়েছে, ধরুন এমজিবি থাকে মেন গিয়ার বক্স, সেই গিয়ার বক্স যদি ফেল হয়ে যায়, কোনো কারণে তেল যদি ওখান থেকে বেরিয়ে আসে, বা তেলের কোনো রকম হাই টেম্পারেচার তৈরি হয়, যদি তেলের যে প্রপার্টিস সেটা যদি ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মালফাংশনিং অফ এভরি কন্ট্রোল হতে পারে। এগুলো এখানে আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বারবার ফ্লাইট ডেটা রেকর্ডারের কথা বলছেন, আহমেদাবাদের প্রশ্নটা তো এখানে স্বাভাবিকভাবেই উঠবে। 200-র বেশি মানুষকে আমরা হারিয়েছিলাম সেই ঘটনায়, সেখানে পাইলট 3বার মেডে কল দিয়েছিলেন। এক্ষেত্রে যারা ফাইটার জেট যারা ওড়ান, তারা কিভাবে কমিউনিকেট করেন, সেরকম কোনো বিপদের আশঙ্কা থাকলে তারা কিভাবে সেটা জানিয়ে থাকেন, কোনো উপায়টা কি থাকে? না, এখানেও সেম, এখানেও তাদের সাথে এটিসি কন্ট্রোল থাকে। এর মানে এই না যে এটিসি কন্ট্রোল থাকে না, তারা কিন্তু যে কোনো সময় তারা মেডে কল দিতে পারে। কিন্তু কথা হচ্ছে আপনার মেডে কল দেওয়ার সেই সময়টা আমরা যখন এই ভিডিও ক্লিপিংটা দেখছি, আপনি দেখতে পাবেন যে যে জায়গা থেকে ও ফ্রি ফল করেছে, আপনি ভালো করে জিনিসটাকে অ্যানালিসিস করুন, যে জায়গা থেকে জাহাজটা ফ্রি ফল করে স্ট্রেট একদম পারপেন্ডিকুলার লম্বভাবে নিচে নেমে এসছে, সেই জায়গা থেকে পাইলট যদি চাইতো সে কিন্তু স্ট্রেট অ্যান্ড লেভেলে ফ্লাই করে যেতে পারতো। যে হাইটে আছে সে যদি চাইতো, আবারও বলছি, স্ট্রেট অ্যান্ড লেভেলে ওই হাইটে সে এগিয়ে যেতে পারতো, কিন্তু সে কিন্তু তা করেনি। স্ট্রেট ওই পজিশন থেকে পারপেন্ডিকুলারই ওটা ড্রপ হয়েছে। তার মানে ওই জায়গায় হয় তার হাইড্রোলিক
ফেলিওর ম্যাসিভ হয়েছে, যেখান থেকে সে কোনো কন্ট্রোল করতে পারছে না, তার কোনো র্যাডার কন্ট্রোল নেই, অথবা ইঞ্জিন থেকে সে কোনো পাওয়ার পাচ্ছে না, ইঞ্জিন টোটালি বসে গেছে, সে স্টিপ অত উপরে একাধিক সম্ভাবনার কথা বলছেন। আমি ব্রিগেডিয়ার দাস, আমি আরেকটা পার্টে আসতে চাইছি, সেটা হচ্ছে ধরুন যারা এই রকম এয়ার শোতে অংশগ্রহণ করেন অত্যন্ত অভিজ্ঞ তারা পাইলট, সে নিয়ে কোনো সংশয় নেই। কোনো আমি বলছি জাজমেন্ট অফ এরার কি হয়ে থাকতে পারে, মানে ঠিক যে জায়গায় উড়িয়ে নিয়ে যেতে হবে মাটি ছোঁয়ার আগে সেখানে কোনো এরার ইন জাজমেন্ট হতে পারে কি? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। তো কারণ আপনাকে বুঝতে হবে এটা তো একটা সুপারসনিক, শব্দের থেকে দ্রুতগামী। আমরাও অনেক সময় যখন হাইওয়েতে গাড়ি চালাই, ধরুন 100-120-তে গাড়ি চালাচ্ছি, হট করে একটা যদি রাস্তায় কিছু এসে যায় তো আমরা বুঝতে পারি না ব্রেক করব না বেরিয়ে যাব, অনেক কিছু একসাথে। আর এটা তো হচ্ছে তার অনেক কয়েকশো গুণ ফাস্টার, তো ফলে তার কাছে সময় খুব কম থাকে যে ডিসিশন মেকিং এর জন্য। এবং এরার পাইলট এরার জাজমেন্ট এরার তো হতেই পারে, এটাতে কোনো ইও নেই, স্যাবোটেজও হতে পারে, আবার টেকনিক্যাল ফল্টও হতে পারে, নিশ্চয়ই হতে পারে। কিন্তু দেখুন আমাদের কাছে দুটো জিনিস, একটা হচ্ছে হয় আমরা এগুলো ছেড়ে দিই এবং অনেক অনেক টাকা খরচা করে অন্য দেশের থেকে সবকিছু কিনি, আরেকটা হচ্ছে ধীরে ধীরে আমরা যদি চেষ্টা করি আমাদের মতো করে নিজেদের স্বয়ংসম্পূর্ণ হতে পারি। হ্যাঁ, সেইখানে এই রকম মানে সাংঘাতিক এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট হয়েছে। ইউএসএ একদিনে 4টে হয়েছিল এয়ার শোতে, মিড এয়ার কলিশন হয়েছে এবং নানান রকম ভাবে কোনো কোম্পানি বাদ নেই সেতে। তো আমার মনে হয় এটাকে আপাত দৃষ্টিতে একটা এয়ার অ্যাক্সিডেন্ট ধরবো এবং মানে দুঃখের ব্যাপার ধরবো, এবং আমার মনে হয় ভারতের কিন্তু এটার থেকে এক কদম না পিছিয়ে এগিয়ে যাওয়া উচিত এবং আবার নতুন উদ্যমে, যেমন আমরা দেখেছিলাম স্যাটেলাইট লঞ্চ করবার সময় হয়েছিল, প্রথমবার সাকসেস হয়নি, 2-3 বছর পরে আবার সাকসেসফুল হয়েছে, নতুন উদ্যমে এগিয়ে যাওয়া উচিত। কারণ এটাকে বলা হয় 4.5 জেনারেশন, এরপরে একটাই আছে 5th জেনারেশন, সেটা 2-3টে দেশের কাছে আছে। আর এটাও 2-3টে দেশ, আর 2-3টে দেশ কিনে ব্যবহার করে, যেমন জাপান কিনে ব্যবহার করে, সাউথ কোরিয়া কিনে ব্যবহার করে, অস্ট্রেলিয়া কিনে ব্যবহার করে। এখানে ভারত যে নিজের মতো করে বানাচ্ছে, সেটাতে হিন্দুস্তান এরোনটিক লিমিটেড বলুন, ভারতের অন্যান্য কোম্পানি যারা আছে বলুন, সেইটাকে আমাদের উঁচু করে দেখা উচিত, কখনোই এইটার থেকে যেন পিছুপা না হই। কারণ আমরা যদি এক্সপেরিমেন্ট না করি তাহলে তো আমরা স্ট্যাটাস কিও থেকে যাব, সেটা সব থেকে সুবিধা। কিন্তু আমি এখানে ব্রিগেডিয়ার সান্যালের কাছে আসছি, আমি বলছি আজকের ঘটনা আপনার কি মনে হয় যে বিশ্ববাজারে যে চাহিদা তেজসের কেন্দ্র করে তৈরি হয়েছিল, কোনো ইম্প্যাক্ট কি তাতে পড়বে বলে মনে হয়? ইন্ডিয়া অলরেডি অর্ডারস পেয়েছে তেজাসের জন্য, অনেক দেশ থেকে পেয়েছে। তো ওরা যখন এয়ার ইনভেস্টিগেশন করবে ওরা ধরতে পারবে যে কোথায় ফল্ট হয়েছে, হিউম্যান এরার হয়েছে না টেকনিক্যাল এরার, যেটা অনেকজন বলছে এভিয়নিক্স, এয়ারফ্রেমে কিংবা ইঞ্জিনের কোনো প্রবলেম হয়েছে কি না, এটা ধরা যাবে। আর তারপরে ইন্ডিয়া দরকার হলে এটাকে রেকটিফাই করবে। সো ইনভেস্টিগেশন প্রথমে হোক। আর ইন্ডিয়ান যখন এই এয়ারক্রাফটকে প্রথমবার ইন্টারন্যাশনাল জায়গায় ডিসপ্লে করেছিল, তখন অনেক দেশেরা এই ইকুইপমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কী, ক্ষমতাটা কি, ওরা ভালো করে যাচাই করার পরেই ওরা ইন্ডিয়ার কাছে অর্ডার প্লেস করেছে। এই যে এয়ারক্রাফট, এটা 4.5 জেনারেশন এয়ারক্রাফট, যেরকম অন্য দেশেরা তৈরি করছে 4.5 জেনারেশন এয়ারক্রাফট, ওদের চেয়ে আরও ভালো। এর যে সেফটি রেকর্ড আছে কোনো অন্য এয়ারক্রাফটের সাথে তুলনা করা যায় না। আমরা এই GE 404 ইঞ্জিন আমরা কিনছি, ইন্ডিয়াও নিজের ইঞ্জিন ডেভেলপ করছে, সেরকম সক্ষম হতে পারেনি। আর ইন্ডিয়া এই ইঞ্জিন USA থেকে কিনছে। সব এয়ারক্রাফটসের মধ্যে অনেক ফরেন কম্পোনেন্টস থাকে, চাই আপনি F-35 বলুন, যে কোনো এয়ারক্রাফট বলুন, ওই সব এয়ারক্রাফটের মধ্যে কিছু কিছু ফরেন কম্পোনেন্টস থাকে যেটা ওই দেশ কিনে নেয় আর ওটাকে ব্যবহার করে। সেমনি ইন্ডিয়াও GE 404 ইঞ্জিন কিনেছে, ইন্ডিয়ার কাছে ক্ষমতা আছে। আর USA-র রুলস ফর এক্সপোর্ট, মিলিটারি এক্সপোর্ট খুব শক্ত, ওরা কেস বাই কেস বেসিস ওরা পারমিশন দেয়। যেমন চায়না কিনতে পারে না, নর্থ কোরিয়াও কিনতে পারবে না,
আমেরিকান মিলিটারি ইকুইপমেন্টকে। ইন্ডিয়ার রিলেশন ইউএসের সাথে খুব ভালো আছে, সো ইন্ডিয়া টপ অফ দি কোয়ালিটি ইকুইপমেন্ট সব কম্পোনেন্টস আমরা ইউএসএ থেকে কিনতে পাচ্ছি। আর সেই রকমই আমরা GE404 ইঞ্জিন আমরা কিনেছি ইউএসএ থেকে, আর ওটা তেজাসে আমরা মাউন্ট করেছি। কেন কি এই এয়ারক্রাফটের জন্য সবচেয়ে ভালো ইঞ্জিন হচ্ছে GE404 ইঞ্জিন। একেবারে এই যে তেজাস যেটা MiG-21 কে রিপ্লেস করছে, যেটা লাইট কমব্যাট এয়ারক্রাফট, আজকের এই ঘটনা সেখানে সেই চাহিদাতে কোনো প্রভাব ফেলবে কিনা, রাজনৈতিক চাপানুতো সেটা নিয়েও কিন্তু তৈরি হয়েছে। দেখুন, একটা বিপর্যয় ঘটার পর এই প্রশ্নটা বারে বারে ওঠে যে সেই বিপর্যয়কে এড়ানো যেত কিনা। তেজস বিপর্যয়ের পরও সেই একই প্রশ্ন ফিরে ফিরে আসছে। প্রদীপ চট্টোপাধ্যায়, দেখুন, এখানে এয়ার শো হচ্ছিল, এয়ার শোতে তেজাসের কটা এয়ারক্রাফট ছিল সেটা গুরুত্বপূর্ণ, যে সব এয়ারক্রাফট একটাই কি প্রত্যেক দিন চালানো হলো, সেট অফ পাইলটস কারা ছিলেন লাস্ট দিন, লাস্ট শো, লাস্ট বেলায়, সেখানে কি কোথাও আত্মতুষ্টি এসে গেছিলো যে ঠিক আছে আমি পেরে যাব, এরকম কোন পাইলট, তার কি ট্রেনিংয়ের বেসিস, সেটা একটু ভালো করে দেখা দরকার। এবং আপনাদের যে লেটেস্ট ছবিটা দেখলাম সেটাই কিন্তু মনে হচ্ছে যে যখন চাকাটা মাটিতে লাগলো সেই সময় কিন্তু যখন যে সোজা যাচ্ছে সেই সময় কিন্তু একটা আগুনের ঝলকা দেখতে পাচ্ছি, হয়তো কোথাও গিয়ে যে তেলের ব্যাপারটা, লিকেজের ব্যাপারটা কিন্তু উড়িয়ে দেওয়া একেবারেই যাচ্ছে না। ফলে যখন এই ফ্যাক্টটা এসেছিল তারপরে কি তেজাসের এই শোটা হয়তো ক্যান্সেল করে দিলে সেটা হয়তো আরেকটু ভালো উপায়। না, আমি এখানে প্রথমে শুনলাম যে সিপিএম এর প্রতিনিধির পক্ষ থেকে যে আমেরিকার সাথে চুক্তি করা হয়েছে, কেন মার্ক 1 এর জন্য চুক্তি হয়েছিল, মার্ক 2 ভারত নিজের প্রযুক্তিতে পুরো তৈরি করছে। তেজাস মার্ক 2 সেখানে কোনো দেশের আমরা ভরসা করছি না, কোনো দেশের সাথে কোনো প্রযুক্তিগত আমাদের কম্বাইন্ড প্রজেক্টের কোনো ব্যাপার, এটা মার্ক 1 ছিল। এবার দ্বিতীয় বিষয় হলো একটু আগে এই তৃণমূলের এখানে প্রতিনিধি বললেন না যে এরপর কি পড়বে না, এরপর কি বাজার দর কমে যাবে না, বাজারের চাহিদা কমবে না। শকুনের অভিশাপে গরু মরে না দাদা। এর আগেও যখন গত বছর মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে আপনারা এক কথা বলেছিলেন, তারপরেও কিন্তু 13টা দেশ আগ্রহ দেখিয়েছে। আমাদের তেজসের সেফটি এবং সিকিউরিটিটা গোটা পৃথিবীর মধ্যে নজির করেছে, গোটা পৃথিবীতে এতটা সেফ কেউ নেই। তাহলে আরো ভালো সেইটা আপনারা সমালোচনা করুন। আপনাদের আমি একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমি দুজনকে থামালাম, দেবনারায়ণ সরকার ওয়ান লাইনার, আমি দুজনকে থামালাম। দেবনারায়ণ দা, আমি বেশ দেখো, আমি একজন অর্থনীতির ছাত্র হিসাবে আজকে যে বিপর্যয় ঘটলো, আচ্ছা সঙ্গে সঙ্গে এরা কিনে নেবে বিপর্যয়টা? অর্থনীতি না, অর্থনীতি কি বলে আজকে দাঁড়াও না বাবা, পজিটিভ ট্র্যাক রেকর্ড আছে, আপনারা শকুনের চোখটা ছেড়ে এটা ভালো চোখে দেখুন না। দেখুন, আমাদের এখানে একেবারে চাপান উত্তর চলতে পারে, কিন্তু ঘটনা ঠিক কি ঘটেছিল সেটা কোর্ট অফ এনকোয়ারি যেটা তদন্ত হবে, সেখানে সত্যিটা উঠে আসবে। নিঃসন্দেহে সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.